মোথাবাড়ির তুলকালাম তদন্তে এনআইএ। মোফাক্কেরুল ইসলাম সহ ধৃতদের নাগারে জেরা। রাতে ধৃতদের ম্যারাথন জেরা তদন্তকারীদের। জেরায় ঠিক কোন কোন বিষয়গুলো এখনো অবধি উঠে এলো জানবো। অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, প্রাথমিক অনুসন্ধানে গভীর ষড়যন্ত্র এবং পরিকল্পিত করেই এই আন্দোলন, সে বিষয়টি উঠে এসছে। সেক্ষেত্রে মোফাক্কেরুল ইসলাম সহ অন্যান্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত, তাদের এক্সামিন করার কাজ কিন্তু শুরু করে দেওয়া হলো এনআইএর তরফে। এনআইএর সূত্রে দাবি, গতকাল সন্ধ্যের পর থেকে দীর্ঘ সময় মোফাক্কেরুল ইসলাম সহ বেশ কয়েকজন অভিযুক্ত যাদেরকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে, তাদেরকে দীর্ঘ সময় ধরে তারা এক্সামিন করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এনআইএর তরফে। মূলত মোফাক্কেরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার ফেসবুক পেজ এবং তার যে ইউটিউব পেজ রয়েছে বা ইউটিউব কন্টেন্ট রয়েছে, সেগুলো কিন্তু এক্সামিন করা হয়েছে এনআইএর তরফে। এবং সেখানে যে ধরনের বক্তব্য তিনি রেখেছেন, যে ধরনের উস্কানি প্ররোচনামূলক বক্তব্য রাখা এবং অন্যান্য বেশ কিছু সোশ্যাল প্ল্যাটফর্মের যে ফুটেজ এখনো পর্যন্ত ভাইরাল হয়েছে, সে সমস্ত দেখে মোফাক্কেরুল ইসলাম এবং ওখানে অন্যান্য যারা সেখানে ছিলেন, যারা নেতৃত্ব ছিলেন, তাদের মধ্যে কয়েকদিন ধরে গ্রেপ্তার হয়েছে, তাদের ভূমিকা কি ছিল, কেন হঠাৎ করে এই ধরনের আন্দোলনের সূত্রপাত হলো। কারণ এনআইএর তরফে দাবি করা হচ্ছে শুধুমাত্র এসআইআর এর নাম বাদ গেছে, নাম তোলা দাবিতে বিক্ষোভ, এমনটা নয়। এর নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে, পরিকল্পনা করেই একত্রিত করা হয়েছে গ্রামবাসীদের আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে। সেক্ষেত্রে এদের ভূমিকা কি, মোটিভ কি, আসল মোটিভ কি, নেপথ্যে কি রয়েছে, এই বিষয়ে মোথাবাড়ির বিডিও অফিসে 6 কর্মীকে জিজ্ঞাসাবাদ। বুধবার ধুন্ধুবারের সময় ঠিক কি হয়েছিল জানতে চায় এনআইএ। কোন কোন বিষয়গুলোয় তারা ফোকাস করতে চাইছে জানবো। প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, গত পরশু যখন এনআইএর টিম এই তদন্তভার গ্রহণ করে বা এই এনকোয়ারি তারা শুরু করে, তার কিছু ঘন্টা আগে এডিজি নর্থ বেঙ্গল তিনি কিন্তু নিজেই সাংবাদিক সম্মেলনে স্বীকার করেছিলেন যে পুলিশের তরফ থেকেও বেশ কিছু ভুল হয়েছে এবং সেই বিষয়গুলো তারা পরবর্তীতে তদন্তকারীদের জানাবেন। এরপরে যখন এনআইএ তদন্তকারী আধিকারিকরা তদন্তের দায়িত্ব নিলেন, তারপর আমরা দেখলাম গতকাল তারা এসপি ডিএম তাদের সঙ্গেও দীর্ঘক্ষণ তারা কথা বললেন, কি কি ঘটেছিল তা জানতে চাইলেন এবং তার মধ্যেও পুলিশ প্রশাসনের ভূমিকায় কোনো এই ক্ষেত্রে কোনো ফাঁক ছিল কিনা সেই বিষয়টা সুনিশ্চিত করতে গতকাল রাত্রিবেলা যখন মালদার ডিএম এর অফিস থেকে এই এনআইএ টিম বেরোলো, তারপর সেখান থেকে তারা চলে আসে এই বিডিও অফিসে মোথাবাড়িতে এবং মোথাবাড়িতে তারা দীর্ঘক্ষণ থেকে এই বিডিও অফিসের 6 কর্মীকে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেন। মূলত এদের সবার বয়ানগুলোকে আলাদা আলাদাভাবে রেখে কোথাও কোনো অসঙ্গতি থেকে যাচ্ছে কিনা, কোথাও কোনো ফাঁক থাকছে কিনা, সেই সমস্ত কিছু বিষয় কিন্তু সুনিশ্চিত করতে চায় এনআইএর আধিকারিকরা। বেশ, মালদার অশান্তিতে শুক্রবার গ্রেপ্তার মূলচক্রী মোফাক্কেরুল ইসলাম। তার নানা কীর্তি ফাঁস। নিউ টাউনের তারুলিয়ায় মোফাক্কেরুলের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, যদিও মানতে নারাজ তার স্ত্রী। আমার দিদি জামাইবাবু ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়। 1 এপ্রিল গত বুধবার নাম বাদ যাওয়ার প্রতিবাদে মালদায় ধুন্ধুমার। এসআইআর কাজে নিযুক্ত 7 বিচারককে প্রায় 8 ঘন্টা আটকে রাখার অভিযোগ বিচারকদের নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। পুলিশের দাবি, মালদার ঘটনায় প্ররোচনা দেওয়ার পিছনে ছিলেন মোফাক্কেরুল ইসলাম, যিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী। মিম নেতা। শুক্রবার তাকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মোফাক্কেরুল ইসলামের আরেক কীর্তি প্রকাশ্যে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1 তারুলিয়া। এখানে মোফাক্কেরুলের বিরুদ্ধে একটি 3 তলা বাড়ি দখলের অভিযোগ। সোমনাথ বিশ্বাস নামে এক বাসিন্দার দাবি, তারুলিয়ায় প্রায় 1.5 কাঠা জমির উপর এই বাড়িটি তাঁদের। 2014 সালে এই বাড়িতে ঘর ভাড়া নেন মোফাক্কেরুল ইসলাম। অভিযোগ, কয়েকদিনের মধ্যেই মোফাক্কেরুলের হুমকি শুরু। বাড়ি থেকে বের করে দেওয়া হয় মালিকদের। 3 তলা বাড়ির পুরোটাই মোফাক্কেরুল দখল করে নেন বলে অভিযোগ। এটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবু ছিল। কি হয়েছিল কি?
ওটা আমার দিদিজাই রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে। এটা দখল করে নেয় আমাদের থেকে, প্রভাব দেখিয়ে, মানে আইনের ভয় দেখিয়ে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের লোক, কারণ আমাদের অত আর্থিক ছিল না, যার জন্য আমরা কোনো দিক থেকে কিছু করতে পারিনি। আমাদের থেকে দখল করে নেওয়া হয়। কোর্টে দেখে মানে হুমকি দিয়েছিল, আমাদেরকে অনেক প্রকারের হুমকি দিয়েছিল। না, আমাদেরকে মানে ঘরটা খালি করে দিতে বললো। ফেরত হলে পরে খুব ভালো হয়, কারণ আমি তো এইভাবে রেন্টাজ বহুত বছর ধরে চলছি। 2014 সালে তাহলে একটা বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়িটা বলা হচ্ছে জোর করে জবরদখল করে নেওয়া হয়েছে। আপনার স্বামী কোর্টে ভয় দেখিয়েছে। দারুলিয়ার এই বাড়ির কাছে রয়েছে একটি বহুতল। স্থানীয়দের দাবি, এই বহুতলে অন্তত 6টি ফ্ল্যাট রয়েছে মোফাক্কেরুল ইসলামের। মোফাক্কুল ইসলামের দ্বিতীয় বাড়ি নিউ টাউন তারুলিয়া এই অঞ্চলে। মোফাক্কুল ইসলাম তার যে বাড়িতে তার স্ত্রী এবং তিনি থাকতেন এই গোটা বাড়িতেই, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যখন থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বাড়িতে এইভাবে ফ্ল্যাটের নিচে তালা দেওয়া অবস্থায় রয়েছে। চার মাস হবে এই বাড়িটায় ঢুকেছেন, তার আগে এই বাড়িটায় ভাড়া থাকতেন। তো সেই সুবাদে এখানে লোকালে কারোর সাথে বিশেষ একটা মেশেন না। হ্যাঁ, কোনোদিন আমরা সেইভাবে বাইরে কারোর সাথে মিশতে দেখি না। আসে গাড়ি করে চুপচাপ ঘরে ঢুকে যায়, আবার ঘর থেকে বেরোয়। লোকালে খুব একটা কারোর সাথে মেশে না। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বাইরে থেকে এসে মালদায় অশান্তির অভিযোগ, ষড়যন্ত্র করে স্থানীয়দের হেনস্থা। মোথাবাড়িতে অশান্তিতে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। জাজেদের কাছে নিজেরা যাবেন না, এই তো দেখলেন দুটো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করে পালিয়ে গেল, আর মাঝখান থেকে স্থানীয় ছেলে মেয়েরা হ্যারাস হচ্ছে এনআইএ এর নাম করে। তারা 40 জন 50 জন লোকাল ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে। প্রতিবাদও করা যাবে না, প্রতিরোধও করা যাবে না। ইলেকশন কমিশনের সামনে কেউ ডেপুটেশনও দিতে পারবে না, সব কণ্ঠ রোধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না। সাপ্লিমেন্টারি তালিকায় নামবাদ, মাথাভাঙায় স্ত্রীর নামবাদ, আতঙ্কে স্বামীর মৃত্যুর অভিযোগ। বীরভূমে নামবাদের আতঙ্কে মৃত্যু বৃদ্ধের। গাইঘাটায় মহিলা বিএলওকে হেনস্থা। ভোটার তালিকায় নামবাদের অভিযোগে নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ। কোচবিহারের মাথাভাঙা, এখানকার শিকারপুরে 83 নম্বর বুথ। অভিযোগ, এই বুথে স্ত্রীর নাম বাদ যাওয়ার আতঙ্কে স্বামীর মৃত্যু। মৃতের নাম আমির হোসেন, বয়স 40। ইটভাটায় কাজ করে দিন চলে এই পরিবারের অভিযোগ, 83 নম্বর বুথে নাম বাদ গেছে 35 জন ভোটারের। সেই তালিকায় নাম রয়েছে আমির হোসেনের স্ত্রী নার্গিস বিবির নাম। স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় বেশ কয়েকদিন ধরে আতঙ্কে ছিলেন বলে দাবি। শুক্রবার রাতে অসুস্থ হয়ে মৃত্যু হয় আমিরের। কাগজের ব্যাপারে ওনার স্ত্রীর নাম না ওঠার কারণে হার্টঅ্যাটাক করছে। ওনার স্ত্রী স্বামীর কাছে ফোনে যোগাযোগ করতো, ওনার ভোটার লিস্টে নাম ওঠেনি, ওনার স্ত্রীর নাম ওঠেনি। সেটা উনি টেনশন করতো সবসময়। কালকে রাত্রি আনুমানিক 11টা নাগাদ আমাদের বাড়িতে ফোন আসে যে উনি হার্ট অ্যাটাক করছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আধা ঘন্টা পরে চিকিৎসক বলছে উনি মৃত। ভোটার তালিকা থেকে নাম বাদ, সেই আতঙ্কে মৃত্যুর অভিযোগ। বীরভূমের শিউড়ি, এখানকার হাজরাপুরের 246 নম্বর বুথে নাম বাদ যাওয়ার আতঙ্কে মৃত্যু হয় এক বৃদ্ধের। মৃতের নাম আরমান আলী, বয়স 95। মারা গেল বলতে ওর নাম এসআইআরে পড়েছিল। কালকে রাত 8টার সময় খবর পাই যে লিস্ট থেকে নাম সব ডিলিট হয়ে গিয়েছে। ওই আতঙ্কে মারা গেছে। কখন লিস্ট পেয়েছেন আপনি? রাত 8টায়। মারা গেছেন কখন? রাত 8:30 9টার মধ্যে। দার্জিলিং এর ফাঁসি দেওয়া, এখানকার মালিগঞ্জে 221 নম্বর বুথে মোট 1134 জন ভোটার। অভিযোগ, এই বুথে 500রও বেশি নাম বিচারাধীন। সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়েছে 380 জনের নাম। বাসিন্দাদের অভিযোগ, বাদ যাওয়া নামের বেশিরভাগই মুসলিম ভোটার। নাম বাদের প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান তারা। ভোটার লিস্ট থেকে নাম মুছে দেওয়া হয়েছে, সেটা কারণ আমরা জানতে চাই। সামনে ভোট রয়েছে, কিন্তু আগে তো আমাদের নাম তোলা হবে, তারপর ভোট দিতে দিব, না হলে আমরা বয়কট করবো ভোট। কেন আমাদের গ্রামে সব বেশিরভাগই, যে বেশিরভাগ মতো না 100%ই মুসলিম ভোটার কাটা গেছে।
উত্তর 24 পরগনার বসিরহাট, এখানকার চাপাপুকুরে 157-158 নম্বর বুথে নাম বাদের অভিযোগ। 2 বুথে বাদ গেছে 838 জন ভোটারের নাম। স্থানীয়দের অভিযোগ, কোনো পরিবারের 8 জন, আবারও কোনো পরিবারের 4 জনের নাম বাদ গেছে। তার জেরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। চাপাপুকুরে 2টি বুথে মোট ভোটার 2498। 21-এর ভোটে এই বসিরহাট উত্তর বিধানসভা থেকে জেতে তৃণমূল। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া অধিকাংশই মুসলিম বলে দাবি। আমাদের গ্রামের বৈধ নাগরিক যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে এবং তাদের যাবতীয় ডকুমেন্টস, প্রত্যেকটা বৈধ ডকুমেন্টস, এটা আমরা জানি। সেই বৈধ ডকুমেন্টস জমা দেওয়ার পরেও আমরা কি কারণে ডিলিট হলাম সেটা আমরা জানতে পারছি না। আমাদের প্রথম দাবি সেটাকে আমাদের জানানো। দ্বিতীয় দাবি হচ্ছে আমরা যাতে নাগরিকত্ব ফিরে পাই এবং আমাদের ভোটার লিস্টে নামগুলো চলে আসে, আমরা আগামী নির্বাচনে আমরা ভোট দিতে পারি, সেই ব্যবস্থাটা করা। উত্তর 24 পরগনার গাইঘাটা, এখানকার 38 নম্বর বুথে নাম বাদের অভিযোগে মহিলা বিএলওকে হেনস্থার অভিযোগ। ওই বুথের বিএলও নমিতা দাস প্রামাণিক। বাসিন্দাদের অভিযোগ, এই বুথে 872 জন ভোটার, বাদ গেছে 30 জনের নাম। কেন নাম বাদ তার কারণ জানাতে পারেননি বিএলও। সেই অভিযোগে তাকে হেনস্থা করা হয় বলে দাবি। আমি পয়সা খেয়ে নাকি ভোট কাটছি, যাদের বাংলাদেশি লোক টোক এইসব উল্টো পাল্টা কথাবার্তা বলে আমার হেনস্থা করছে সবাই মিলে। বেরোতে না পেরে আমি আমার অফিসিয়াল এআরও ম্যামকে ফোন করি, তারপরে আমাদের এআরও ম্যাম পুলিশ আসে, ওখান থেকে আমাকে রেস্কিউ করে নিয়ে আসে। রাস্তাঘাটে বেরোতে গেলে সবসময় একটা টেনশন কাজ করছে যে কি হবে, এরপরে কাজ করতে গেলে ফিল্ডে কি হবে। পশ্চিম মেদিনীপুরের দেবড়া, এখানকার বাড়াগড়ে 83 নম্বর বুথ। অভিযোগ, এই বুথেও নাম বাদ পড়েছে 138 জন ভোটারের, তার মধ্যে 77 জন মহিলা ভোটার বলে দাবি। নাম বাদ যাওয়ায় জেলা শাসকের দপ্তরে লিখিত আবেদন করেন তারা। ভোটার কার্ডের নাম আসে নাই, অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি তাও আসে নাই। মানে এবারে এখানে ভোটের নাম কেটে গেছে, বিডিও অফিসে জমা করেছি তাও আসে না। আমার মেয়ের আসছে, বইয়ের আসছে, আমার আসে না। নিউজ 18 বাংলা। 3 কেন্দ্রে প্রার্থী বদল বিজেপির। বসিরহাট উত্তর, বেহালা পূর্ব, বিষ্ণুপুরে প্রার্থী বদল। বসিরহাট উত্তরে প্রার্থী হলেন কৌশিক সিদ্ধার্থ। বেহালা পূর্বে প্রার্থী করা হলো শঙ্কর শিকদারকে। বিষ্ণুপুরে নতুন প্রার্থী অভিজিৎ সর্দার। প্রার্থী বদলের পাশাপাশি 5 কেন্দ্রে প্রার্থীর তালিকা। কৃষ্ণনগর উত্তর, কল্যাণী, দমদম উত্তরের প্রার্থী ঘোষণা। উলুবেড়িয়া পূর্বের প্রার্থী ঘোষণা বিজেপির। মধ্যমগ্রামে প্রার্থী বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়। প্রার্থী বদলেও মনোনয়ন জট। ময়নাগুড়িতে প্রার্থী বদল করেও জটিলতা। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা 2 জনের। ময়নাগুড়িতে প্রথমে কৌশিক রায়কে প্রার্থী ঘোষণা, পরে কৌশিককে সরিয়ে ডালিম রায়কে প্রার্থী করে বিজেপি। আর এদিকে সত্যিই প্রার্থীপদ ছাড়তে নারাজ প্রথমজন। কথা বলবো, শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, দেখো, গতকাল কিন্তু শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও বিভ্রান্ত যে প্রকৃত প্রার্থীকে। সন্ধ্যার দিকে কিন্তু কোচবিহারে যাওয়ার আগে সুকান্ত মজুমদারকে আসরে নামতে হয়। জলপাইগুড়িতে তিনি আসেন এবং তিনি স্পষ্ট করার চেষ্টা করেন যে ডালিম রায়কেই কিন্তু দল প্রতীক দিয়েছে, অর্থাৎ ডালিম রায় দ্বিতীয় চতুর্থ তালিকায় যে বিজেপির নাম ঘোষণা হয়েছে, প্রার্থী সরিয়ে ডালিম রায় ঘোষণা করেছিল নাম, সেই ডালিম রায়কে প্রার্থী হিসাবে দাবি করেন সুকান্ত মজুমদার। অন্যদিকে কৌশিক রায়ও কিন্তু তার অবস্থান থেকে সরতে নারাজ। তার প্রার্থী, কারণ বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় তার নাম ছিল এবং ময়নাগুড়ি কেন্দ্র থেকে কিন্তু গত 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি পদ্মপতিকে জয়ী হয়েছিলেন এবং তিনি প্রচারও শুরু করে দিয়েছিলেন নাম ঘোষণার পর থেকে। অর্থাৎ তাকে সরিয়ে যখন চতুর্থ তালিকায় ডালিম রায়ের নাম ঘোষণা করা হলো, তারপরেও কিন্তু তিনি তার প্রচার চালিয়ে গেছেন এবং তিনি যে প্রার্থী নন সেই ব্যাপারে কিন্তু তিনি কোনোভাবেই মানতে নারাজ। এবং সেই কারণেই কিন্তু গতকালকে আমরা দেখলাম সবার প্রথমে তিনি এসে মনোনয়নপত্র জমা করেন এবং বেরিয়ে এসে বলেন তিনি বিজেপির হয়েই কিন্তু মনোনয়নপত্র জমা করেছেন। এবং এই ঘটনার কিছুক্ষণ পরেই দেখতে পাওয়া যায় যে ডালিম রায় আসেন এবং ডালিম রায় এসে মনোনয়নপত্র জমা করেন এবং দুপুর পর্যন্ত একটা বলা যেতে পারে 2 পক্ষের মধ্যে একটা বাদানুবাদ চলতে থাকে 2 পক্ষের মধ্যে। এবং বিকেলের পরবর্তীতে কিন্তু সুকান্ত মজুমদার আসেন জলপাইগুড়িতে এবং তিনি জানান যে ডালিম রায় কিন্তু তাদের প্রার্থী, কৌশিক রায় নন। কিন্তু নাম না করে তিনি। দাদা আজ কোথায় এসেছিলেন?
মনোনয়ন জমা করতে। ঠিক আছে, হ্যাঁ করলেন, মনোনয়ন জমা করলেন? মনোনয়ন জমা করলেন? হ্যাঁ 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 জমা একটু পরিষ্কার করে বলেন। বললাম তো জমা হয়ে গেছে। চলো, হর হর মহাদেব। হর হর মহাদেব। কোন দলের? ভারতীয় জনতা পার্টি। প্রতীক পেয়েছেন? পদ্ম। হ্যাঁ কতটা? আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ময়নাগুড়ি সরুর বিধানসভার আজকে মনোনয়ন জমা দিলাম। সে কে কি জমা করছে ওইটার উত্তর আমি দিতে পারবো না। আমরা আজকে সিম্বল সমেত মনোনয়ন জমা করেছি। ভারতীয় জনতা পার্টির দুটা সিম্বল হয় না, এইটুকু শুধু মনে রেখে। সে কি জমা দিছে না দিছে, কি বাতিল হবে সেটা তো ওর ব্যাপার। ডালিমরাই ময়নাগুড়ির বিজেপি প্রার্থী স্পষ্ট করে দিয়েছেন সুকান্ত মজুমদার। ময়নাগুড়িতে ডালিমের সমর্থনে রোড শো করেন সুকান্ত। আমাদের রাজ্য সভাপতি বি ফর্ম দিয়েছে হচ্ছে ডালিম রায়কে। পার্টি যেহেতু ঘোষণা করেছে ডালিম রায় পার্টির প্রার্থী। মনে হয় পদ্মফুল যার সাথে সেই হচ্ছে নেতা, সেই হচ্ছে হিরো। পদ্মফুল না থাকলে সব ব্যাটাই জিরো, তো পদ্মফুলই হচ্ছে হিরো। পদ্মফুল আপাতত ডালিম রায়ের সাথে আছে, এখন ডালিম রায়ের সাথে আছে এই নির্বাচনের ডালিম রায়ের সাথে। কৃষ্ণনগর উত্তরে পদ্মের প্রার্থী কোন দল? বিজেপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ। গতকাল পঞ্চম তালিকা প্রকাশের পরে বিক্ষোভ। প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়কে প্রার্থী করায় ক্ষোভ। কথা বলবো, সমীর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, প্রার্থী বদলের দাবিতেই বিক্ষোভটা কেন দেখাচ্ছেন কর্মী সমর্থকরা? দেখো জন্য দীর্ঘ টালবাহানার পর অবশেষে আমি রুমেলা কথা বলছি। হ্যাঁ বলো। গতকাল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ঘোষণা করা হয় তারকনাথ চক্রবর্তী, শ্রী পেশায় একজন শিক্ষক। এবং এই কেন্দ্র কিন্তু বরাবরই বিজেপির ঘাঁটি। কেন গত লোকসভা ভোটে এখানে 50,000-এরও বেশি ভোটে বিজেপি এগিয়েছিল। এর পাশাপাশি গত বিধানসভা নির্বাচনে কিন্তু 35,000 ভোটে মুকুল রায় জয়ী হয়েছেন। একটা নিশ্চিত আসলে তারকনাথ চক্রবর্তীকে প্রার্থী করায় এলাকার যে বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তাদের মধ্যে একটা ক্ষোভ দানা বেঁধেছে। তাদের বক্তব্য দাবি যে এই প্রার্থীকে অবিলম্বে পরিবর্তন করতে হবে, কারণ দীর্ঘ টালবাহানার পরে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এখানে প্রথমেই এখানে তৃণমূল প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং সেই প্রার্থী প্রচার এখন অনেকটা এগিয়ে গিয়েছে। সেখানে একটা হেভিওয়েট ক্যান্ডিডেট এখানে তারা দাবি করেছিলেন যাতে করে তাদের যে ঘাঁটি কৃষ্ণনগর উত্তর বিধানসভার যে ঘাঁটি সেই ঘাঁটিতে ধরে রাখতে পারে এবং এই প্রার্থীকে তাদের পছন্দ নয় এবং সেই কারণে বিক্ষোভ। গাড়িতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচারে বিষ্ণুপুরের তৃণমূলের প্রার্থী। প্রচারের মাঝেই মন্দিরে ঢোকেন, গ্রামে ঢুকতেই ফুল দিয়ে প্রার্থীকে বরণ মহিলাদের। উন্নয়নকে হাতিয়ার করে ভোট প্রচার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের। মানুষের সমর্থন পেতে, মানুষের সহযোগিতা পেতে এবং মানুষকে বলছি যে আমরা তো 5 বছর মানুষের সাথে, মানুষের পাশে থেকে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়ন এবং আগামী দিনেও মানুষের সাথে পাশে আমরা যেমন বিগত 5 বছরে ছিলাম, আগামী দিনেও থাকবো, এটা আমাদের অঙ্গীকার। মগরাহাট পশ্চিমের ছবি দেখাচ্ছে জোরদার প্রচার তৃণমূলের। প্রার্থী সামিম আহমেদ বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ। প্রথমবার ভোটের লড়াইয়ে আত্মবিশ্বাসী সামিম। আমরা ডোর টু ডোর প্রচার করছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসছে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে দেখার জন্য। সেই উন্নয়ন যাতে আর কি কন্টিনিউ থাকে সেই জন্য মানুষকে বলছি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ব্যাপক ভোটে জয়যুক্ত করার জন্য। গাড়ি ব্যবহার করলে সেই অ্যাটাচমেন্টটা আসে না, পায়ে হেঁটে একদম তার কাছে পৌঁছে যাওয়া নিবিড় যোগাযোগ, যেটা সেটাই আমি চাইছি এবং সেটাই করছি আর। কখনো চড়া রোদ, রাস্তায় বেরোলেই ঘাম, আবার কখনো বৃষ্টি। আকাশের মুখ ভার। এপ্রিলের শুরুতে বাংলায় মিলিজুলি আবহাওয়া, তার মধ্যে জোর কদমে চলছে ভোট প্রচার। তিনশো 65 দিন আমরা মানুষে বললাম যে আমরা পথে থাকি। শীত, গ্রীষ্ম, বর্ষা, তৃণমূলই ভরসা। আমাদের কাছে রৌদ্র, তীব্র গরম, ভীষণ ঠান্ডা কিংবা বিশাল বর্ষা, প্লাবন, এগুলো আমাদের অন্তরায়। একটা দায়িত্ব আমাকে একটা পার্টি দিয়েছে যে 37 হোক আর 40 হোক করতে হবে। ভগবানের কৃপায় স্বাস্থ্য ভালো আছে, জল খাচ্ছি, ইলেকট্রল খাচ্ছি, আর কি।
চড়া রোদ, রাস্তায় বেরোলে ঘেমে স্নান, আবার পরদিনই আকাশের মুখ ভার, কখনো মেঘ কখনো বৃষ্টি। বাংলা এখন ভোটের মরশুম। বৃষ্টি হোক কিংবা রোদ, ভোট প্রচারের সুর চড়া। গত কয়েকদিন ধরেই চৈত্রের গরমে পুড়ছে বাংলা, তার মধ্যেই ভোটের গরম রাজ্য জুড়ে চলছে প্রচার। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র, তীব্র গরম, চড়া রোদ, তার মধ্যেই প্রচার এখানকার তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। বয়স ৮০ কোটায়, কিন্তু প্রচারে খামতি নেই। ৩৬৫ দিন আমরা মানুষে বললাম যে আমরা পথে থাকি, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা। আমাদের কাছে রৌদ্র, তীব্র গরম, ভীষণ ঠান্ডা কিংবা বিশাল বর্ষা, প্লাবন, এগুলো আমাদের অন্তরায়। যে আমরা তো মানুষের সঙ্গে থাকি, মানুষ আমাদের প্রতি সহানুভূতিশীল হয়ে কেউ ডাক দেন, কেউ বা জল দেন, এগুলো একটা আমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য। একই ছবি কলকাতাতেও, গরমে হাঁসফাঁস, তবে প্রচারের রাশ আলগা করতে চাইছেন না কেউই। তৃণমূল বিজেপির পাশাপাশি জোর কদমে প্রচার সারছে বামেরাও। এই গরম, তার মধ্যে প্রচারে বেরোতে হচ্ছে, প্রিকশন কি নিচ্ছেন প্রচারে? প্রিকশন যেটা হচ্ছে মানুষের আশীর্বাদ। জল সঙ্গে নিয়ে বেরোচ্ছেন? একটু জল আছে, একটু গ্লুকন-ডি দিয়েছি। একটা দায়িত্ব আমাকে একটা পার্টি দিয়েছে যে 37 হোক আর 40 হোক করতে হবে। ভগবানের কৃপায় স্বাস্থ্য ভালো আছে, জল খাচ্ছি, ইলেকট্রল খাচ্ছি, আর কি। আমরা তো রাস্তায় নেমে সারাদিনে কাজ করা মানুষ, আমাদের এইসব রোদ ফোদ, আমি 10 বছর কাউন্সিলর ছিলাম, সারাদিনে এই ওয়ার্ডে ঘুরে বেরিয়েছি, আমাদের অভ্যাস আছে। রোদ মিটিং মিছিল তো আমরা রোদেই করি, গরমেও করি, ওইটা আমাদের কোনো আমরা ঘামেই তো বামপন্থীরা। তবে হ্যাঁ, রোদে সবার যেমন কষ্ট, আমাদের তো একটু কষ্ট হবে। জল খাচ্ছি বেশি করে। এবার আবহাওয়া দপ্তর জানালো, সামনের সপ্তাহে গরমে কিছুটা স্বস্তি। 5 এপ্রিল থেকে হাওয়া বদল, একাধিক জেলায় নামবে স্বস্তির বৃষ্টি। 5 তারিখ থেকে পরবর্তী 3-4 দিনে দিনের তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি মতো। বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়ছে। 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও। 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 থেকে 9 তারিখের মধ্যে সম্ভাবনা আরও বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। 5 থেকে 6 তারিখের মধ্যে উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ। বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য বাড়বে 7 থেকে 9 তারিখের মধ্যে, এবং তীব্রতাও বাড়ার সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা।